আসলে বছরে যখন 140-50 খানা বই করি, তখন তার মধ্যে থেকে 2-1 খানা বই যেটা বিশেষভাবে আমাকে টানে। সব বই যে টানে তা নয়, তার কারণ হয়তো তার বিষয় বৈচিত্র্য এবং তার বিষয় গরিমা। নকশাল আন্দোলন নিয়ে সঠিকবাবুর মনোভাব এবং নকশাল আন্দোলনের কবিতাকে নিয়ে তার সার্বিক চিন্তা ভাবনা, এর পেছনে অনেকগুলো কারণ এবং অনেকগুলো বিষয় জড়িয়ে আছে। আসলে আমরা যারা কবিতার সঙ্গে যুক্ত, তারা রিকনস্ট্রাকটিভ বা বিনির্মাণের ক্ষেত্রে কখনো কখনো যেন পিছিয়ে থাকতে ভালো লাগে। আমাদের চিরদিনের ধারণা যা কিছু হবে সেটা কনস্ট্রাকটিভ, কিন্তু ভাঙার মধ্যেও যে একটা গড়ার আনন্দ থাকে, এই আনন্দকে উপভোগ করার মতো মন দরকার হয়, এই আনন্দকে উপভোগ করবার জন্য শক্তি দরকার হয়, এই আনন্দকে উপভোগ করতে গেলে মনের জোর অনেক বেশি দরকার হয়। হয়তো সে কারণেই একটা সময়ে যারা এই ধরনের কবিতাগুলো লিখেছেন বা এই ধরনের কবিতাগুলোতে নিজেদেরকে নিবিষ্ট করেছেন, সেটা তাদের ক্ষেত্রে বা তাদের সময়ে দাঁড়িয়ে অনেকটাই জোরের বিষয়। আমার খুব মনে আছে, মেদিনীপুর থেকে অস্তিত্ব বলে একটি পত্রিকা বেরোতো, যার সম্পাদক ছিলেন গোয়েঙ্কা কলেজের কমার্স ডিপার্টমেন্টের ছাত্র এবং তখনকার খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অভিজিৎ সিংহ। অভিজিৎটা নেই আমাদের মধ্যে, সুকমলদা জানবেন, তপনদা জানবেন, তখন নিয়মিত ওটি প্রকাশিত হতো। 2002-03 সালে অভিজিৎদার বাড়ি পরপর 3-4বার রেড হয়েছে। অপরাধ, নকশাল আন্দোলনের বইপত্র তার বাড়িতে রয়েছে। অত্যন্ত আমার কাছে আনন্দের বিষয়, আমি সে সময় নকশাল আন্দোলন কেন্দ্রিক যা কিছু পড়াশুনো অভিজিৎদার বাড়ি থেকে বই নিয়ে পড়েছি। হয়তো ওনাদের চোখাচোখি হতে পারিনি, সেটা হয়তো আমার ক্ষেত্রেও সৌভাগ্যজনক, না হলে হয়তো আমাকেও কোনোভাবে ওই পরিস্থিতির মুখোমুখি হতে হতো, যদি অভিজিৎদার কোনো ক্ষতি করতে পারেনি। খুব ছোটবেলায় মনে আছে, সৌরভদার বাবা, অনেকেই হয়তো জানেন, শোভন পাত্র, একজন বিখ্যাত কবি শোভন পাত্র। শোভন পাত্রের ভাই সৌরভ পাত্র, সে আমার এক প্রকার সহপাঠী। শোভনদার বাবা ছিলেন গোয়েঙ্কা কলেজের প্রফেসর। শোভনদার বাবা সেই সময় ওই নকশাল আন্দোলনে যুক্ত ছিলেন। আমরা খুব ছোটবেলায় জানলাম, যে জানতে হলো, ভাবতে হলো যে শোভনদার বাবা বেঁচে থাকলেন কিন্তু মা মারা গেলেন। কারণ কি না, বাবা নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত এবং বাবা বলে গেলেন একটি অপারেশনে যাচ্ছি, আফটার 3 days আমি যদি বাড়ি না ফিরি তাহলে জানবে আমি মৃত। এবং যথারীতি উনি 3য় দিন ফেরেননি, 5ম দিন বাড়ি ফিরেছেন এবং 4র্থ দিন উনার মা কাঁথিগামী একটি বাসের সামনে ঝাঁপ দিয়ে মারা গিয়েছেন সামনাইয়ের কাছে। শোভনদা, সৌরভদা এখন দুজনেই আছেন। সৌরভদা অত্যন্ত ছোট তখন, সেই অবস্থাতেই মারা গেলেন। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো মারা যাওয়া বা তাদের আন্দোলন করা, এই আন্দোলনগুলো কি নিছকই আন্দোলন? আসলে পৃথিবীতে যেখানে যে কোনো আন্দোলনই হোক না কেন, সে কবিতার ক্ষেত্রে হোক, সে সমাজের ক্ষেত্রে হোক, বা সে মানুষের জন্য হোক, সব আন্দোলনের পেছনেই কিন্তু কিছু না কিছু একটা মোটিভ থাকে। সেটা রাজনৈতিক মোটিভ হতে পারে, সেটা মানুষের ব্যক্তিগত ঈর্ষা হতে পারে, সেটা অনেকগুলো মানুষের ঈর্ষা হতে পারে, কিন্তু প্রত্যেকটা আন্দোলনের একটা ফল আছে এবং প্রত্যেকটা আন্দোলনের একটা কারণ আছে। বিশেষত নকশাল আন্দোলনের কারণটুকু কিন্তু একেবারে বুদ্ধিজীবী মহলে যে আক্রান্ত হয়েছিল বা বুদ্ধিজীবী মহলকে যে আক্রান্ত করেছিল, তার প্রমাণ আপনারা জানেন। ফটিকদা যে কাজটিতে সফল হয়েছেন, সেটি হলো সেই সময়ের কবিদের কবিতাগুলোকে জোগাড় করা। 2017 সালে ভিয়েতনাম থেকে 2 ভদ্রমহিলা এসেছিলেন কলকাতাতে, যে এখানে সে সময়ে যারা কবিতা লিখেছেন কমিউনিস্ট আন্দোলনকে কেন্দ্র করে বা কমিউনিস্ট আন্দোলনের পক্ষে কবিতা লিখেছেন, সে কবিতাগুলিকে সংগ্রহ করার জন্য। অত্যন্ত আনন্দের বিষয়, সে 2 জন মহিলাকে অ্যাসিস্ট করার দায়িত্ব ছিল আমার।
আর সেটা ছিল ইন্দো ভিয়েতনাম ডায়ালগ সোসাইটি। ইন্দো ভিয়েতনাম ডায়ালগ সোসাইটির প্রায় চিরকালীন সম্পাদক হিসেবে কাজ করেছি। লাস্ট 5 বছর আমি নেই ওখানে, বিভিন্ন কারণে আমার যোগাযোগের অসুবিধার কারণে। আনন্দের বিষয় এবং দুঃখের বিষয় এটি, আনন্দের বিষয় তারা এসছেন, বাংলায় কে কি কবিতা লিখেছেন আমি অনেকের কবিতাই আমার জানার থেকে সংগ্রহ করে ওনাদেরকে দিয়েছিলাম। আর দুঃখের বিষয় যেটা, আমরা যেখানে বইপত্র পাঠিয়ে আনন্দে থাকি, আমরা যেখানে পত্রপত্রিকা দিয়ে গর্ববোধ করি, সেই জায়গা থেকে সবচেয়ে বড় আঘাত পেয়েছিলাম। সেটা হচ্ছে লিটল ম্যাগাজিন লাইব্রেরি সন্দীপ দত্তের প্রতিষ্ঠা। সন্দীপবাবু বিন্দুবৎ সহযোগিতা করেননি এবং দুজন বিদেশিনীর সামনে উনি আমাকে স্পষ্ট বলেছিলেন আগে ওনাদেরকে মেম্বার হতে বলুন। আই কমপ্লিটলি ইগনোর এই ম্যাটারটাকে আমি ক্লোজ করতে চেয়েছিলাম এবং সন্দীপবাবুর সঙ্গে আমার সম্পর্ক ত্যাগ করেছিলাম। তারপরে ওই গ্রন্থ প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে আপনাদেরকে পিডিএফ আমি পাঠাতে পারি, এবং 2019-এই ওটা প্রকাশিত হয়েছিল কোভিড পিরিয়ডে। তার মানে বাইরের কিছু মানুষ চাইছেন আমাদের ভেতরে কি আছে, অথচ আমরা জানি না আমাদের মধ্যে কি আছে। আমি কথাটা এই কারণেই বললাম, ফটিকবাবু যে এই তাগিদটুকু অনুভব করেছেন, এই কারণেই তাকে ধন্যবাদ। তার কারণ তিনি যদি এই তাগিদ অনুভব না করতেন, হয়তো নকশাল আন্দোলনের কবিতা অনেকগুলো বই বেরিয়েছে, আরো বই বেরোতো, কিন্তু সেটা খণ্ড বিখণ্ড বা ক্ষুদ্র আকার। এই 550-600 পাতার অখণ্ড কতজন বললেন যেন 94 জন কবির কবিতাকে নিয়ে একটা সামগ্রিক এক খণ্ডে প্রকাশ করা, ধারাবাহিকভাবে যেটা পরে বেরোতে পারে প্রত্যাশা রাখছেন বিধানবাবু, এরকম যে একটি পরিকল্পনা, এটার জন্য উনি অবশ্যই আমাদের কাছে ধন্যবাদের জন্য। তার মানে এখান থেকে একটি বিষয় পরিষ্কার, সেটা ভিয়েতনাম হোক, আর সেটা ঝাড়গ্রাম হোক, আর সেটা আমেরিকার কোনো প্রত্যন্ত জায়গা হোক, আলটিমেট আমরা সবাই কিন্তু ভুবনায়নে যুক্ত, অন্তর্জালে জড়িয়ে আছি। অতএব স্থান বিশেষ নয়, মগজ সব জায়গাতেই কাজ করে। সুকুমার সেনের সেই বিখ্যাত উক্তি দিয়ে বলি, সুকুমার সেন বলছেন, আমি অবাক হয়ে গিয়েছি যখন দেখি আফ্রিকার এক প্রত্যন্ত অঞ্চলে এক মা চাঁদ দেখিয়ে বলছে আয় আয় চাঁদ মামা, শব্দটা শুধু অন্য। তার মানে ঝাড়গ্রামের কোনো এক প্রান্তে বসে যে মা চাঁদ দেখায়, আফ্রিকার কোনো এক প্রান্তে বসেও সেই মাই তার শিশুকে চাঁদ দেখায়। ফটিকবাবু এই প্রত্যন্ত জায়গায় বসেও যে এরকম একটা পরিকল্পনা গ্রহণ করছেন, আর ভিয়েতনামে ওই দুই মহিলা ওখানে বসেও যে পরিকল্পনা গ্রহণ করেছেন, পৃথিবীর অন্য কোনো প্রান্তে কেউ না কেউ বসে ওই কাজ করছেন। আমাদের প্রত্যেকের মধ্যেই এই যে ছোট ছোট অণুগুলো জড়িয়ে আছে, ছড়িয়ে আছে, তাকে আসুন না আমরা আবার একবার তাকে প্রকাশ করি, আমরা তার বিস্ফার ঘটাই, আমরা তার মধ্যে আরো কি আছে খুঁজে বার করি। হয়তো এই ক্ষেত্র নয়, অন্য কোনো ক্ষেত্রে। এইটুকু আশা রেখে আমার কথা শেষ। আমরা